আগামী নির্বাচনে জনগণের রায়ে বাংলাদেশকে একটি গণতান্ত্রিক ও কল্যাণ রাষ্ট্র হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। শুক্রবার বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে মতবিনিময় সভায় কথা বলেন তিনি। 12 দলীয় জোট, সমমনা জোট, এলডিপি এবং লেবার পার্টির নেতাদের সাথে এই সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান বলেন, দীর্ঘ আন্দোলন সংগ্রাম ও জুলাইয়ে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী ফ্যাসিবাদের পতন হয়েছে। আসন্ন নির্বাচনের মধ্য দিয়ে জনগণের রায় বাংলাদেশকে একটি গণতান্ত্রিক ও কল্যাণ রাষ্ট্র হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু সহ নেতারা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, নির্বাচন বিলম্বিত করতে পিআর পদ্ধতির বাণী আওড়াচ্ছে জামায়াতে ইসলামী। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় মন্তব্য করেন তিনি। হাফিজ উদ্দিন আহমেদ বলেন, জনগণ পিআর পদ্ধতি বোঝেন না, বিদ্যমান ব্যবস্থাতেই জাতীয় নির্বাচন হওয়া জরুরি বলেও মন্তব্য করেন তিনি। জামায়াতে ইসলামীর কথা শুনে জনগণ অবাক হচ্ছেন উল্লেখ করে তিনি বলেন, মুক্তিযুদ্ধে জনগণের আত্মদানকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছে দলটি। গত 1 বছরেও পুলিশ বাহিনীতে ন্যূনতম সংস্কার হয়নি বলেও মন্তব্য করেন তিনি। বলেন, এই বাহিনী দিয়ে শান্তিপূর্ণ নির্বাচন হওয়া প্রায় অসম্ভব। নির্বাচনের আগে দেশকে অস্থিতিশীল করতে ভারতে বসেই শেখ হাসিনা পরিকল্পনা করছেন জানিয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান হাফিজ উদ্দিন আহমেদ। 47 সালে পাকিস্তান প্রতিষ্ঠার বিরোধিতা করেছে এই দলটি, 71 সালে মহান মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে। এখন তারা নতুন নতুন বাণী নিয়ে আবির্ভূত হয়েছে। আজব আজব থিওরি দিয়ে নির্বাচনকে বিলম্বিত করা বা নির্বাচন যাতে না হোক সে ধরনের পরিবেশ সৃষ্টি করা মোটেই কাম্য নয়। জাতীয় পার্টির বিভক্তি এখন সুস্পষ্ট। বহিষ্কৃত নেতারা ডেকেছেন সম্মেলন, যা আইনিভাবে অবৈধ বলছে জিএম কাদেরপন্থীরা। আদালতের আদেশের ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে বলেও দাবি মূল দলের মহাসচিব শামীম হায়দার পাটোয়ারির। আনিসুল চুন্ন গ্রুপ বলছে, গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতেই নতুন সম্মেলন। রাজধানীর কাকরাইল ও গুলশানে আলাদা সংবাদ সম্মেলনে এসব কথা বলেন দুই অংশের নেতারা। গত 28 জুন হওয়ার কথা ছিল জাতীয় পার্টির সম্মেলন, তবে 16 জুন সম্মেলনের জন্য জায়গা না পাওয়ার কথা বলে তা স্থগিত করেন জিএম কাদের। এর বিরোধিতা করায় আনিসুল ইসলাম মাহমুদ, মুজিবুল হক চুন্নু সহ সিনিয়র নেতাদের বহিষ্কার করেন কাদের। এরপর থেকেই আবারও দুই ভাগে বিভক্ত জাতীয় পার্টি। বিষয়টি গড়ায় আদালত পর্যন্ত। গত 31 জুলাই চেয়ারম্যানের সাংগঠনিক কার্যক্রমের উপর আগামী 12 আগস্ট পর্যন্ত অস্থায়ী নিষেধাজ্ঞা দেয় আদালত। চেয়ারম্যান পদ ধরে রাখতেই সম্মেলন বাতিল করেন জিএম কাদের, এমন অভিযোগ আনিসুল চুন্নুদের। তাই নতুন কমিটি গঠনে সম্মেলন ডেকেছে আনিসুল চুন্নু গ্রুপ, যা আইনিভাবে অবৈধ বলছে কাদের গ্রুপ। স্পষ্ট যে আমরা শপথের সকলে বহাল আছি। নট অনলি দ্যাট, উনি যে চেয়ারম্যান জিএম কাদের, তার সাংগঠনিক কর্মকাণ্ডের উপর তার বিধিনিষেধ হয়েছে। জাতীয় পার্টির কোনো মিটিংয়ে তারা অংশগ্রহণ করতে পারেন না, জাতীয় পার্টির কোনো মিটিং তারা ডাকতে পারেন না, তথাকথিত প্রেসিডিয়াম মিটিং হতে পারে না, তথাকথিত প্রেসিডিয়াম মিটিংয়ে তারা অংশগ্রহণ করতে পারে না। কাউন্সিল ডাকার কোনো এখতিয়ার কোনোভাবেই তাদের নাই। জাতীয় পার্টির গঠনতন্ত্র অনুযায়ী নিজেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান দাবি করেছেন আনিসুল ইসলাম মাহমুদ, যদিও কাদেরপন্থীরা বলছেন আদালত বহিষ্কৃত নেতাদের পদ ফিরিয়ে দেওয়ার কোনো আদেশ দেয়নি। যদি পদে সিনিয়র কো চেয়ারম্যান থাকে বা চেয়ারম্যান থাকে, তাহলে তিনি হবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সেই হিসাবে কিন্তু আমি ভারপ্রাপ্ত চেয়ারম্যান। চেয়ারম্যান পদ বাতিল করা হয়নি, চেয়ারম্যান পদ অবৈধ ঘোষণা করা হয়নি, এবং যারা বহিষ্কৃত ছিল কাউকে রিইনস্টেটের কোনো আদেশ দেয়া হয়নি। অর্থাৎ আইনের চোখে যারা বহিষ্কৃত হয়েছিল প্রাথমিক সদস্য পদসহ অদ্যাবধি তারা এখনও বহিষ্কৃত আছেন। নির্বাচন প্রসঙ্গে কাদেরপন্থী গ্রুপ বলছে, এখন ভোটের পরিবেশ নেই, সরকার তা ফেরাতে পারলে অংশ নেবেন তারা। আর আনিসুলপন্থীরা নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। ঠিক এটি হচ্ছে লিগ্যাল পজিশন। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি নির্ধারণের জন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে আবারও আলোচনায় বসবে জাতীয় ঐক্যমত্য কমিশন। শুক্রবার সকালে সংসদ ভবনের এলডি হলে সংবাদ সম্মেলনে কমিশনের সহসভাপতি আলী রিয়াজ এই কথা জানান। তিনি আরও জানান, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার পাশাপাশি কমিশন আগামী সপ্তাহে এই বিষয়ে বিশেষজ্ঞ মতামত নেবে।
এবছরের ফেব্রুয়ারির মাঝামাঝিতে গঠিত হয় জাতীয় ঐক্যমত্য কমিশন। প্রায় 5.5 মাস রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মধ্য দিয়ে সংবিধানের মৌলিক সংশোধন, প্রধানমন্ত্রীর মেয়াদকাল, রাষ্ট্রপতির ক্ষমতা ও বিচার বিভাগ বিকেন্দ্রীকরণের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে একমত হয় কমিশন। শুক্রবার জাতীয় সংসদ ভবনের এলডি হলে ঐক্যমত্য কমিশনের সহসভাপতি জানান, প্রথম পর্বের সংলাপে 165টি প্রস্তাবের মধ্যে 62তে একমত হয় অধিকাংশ দল। দ্বিতীয় পর্বে গুরুত্বপূর্ণ 20টি সাংবিধানিক ইস্যুতে আলোচনা হয়। প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকার বিধান, নির্বাচন কমিশন গঠন, সরকারি কর্ম কমিশন, মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, দুর্নীতি দমন কমিশন ও ন্যায়পাল নিয়োগের বিধান সম্পর্কিত আলাদা প্রস্তাব হিসেবে যা গৃহীত হয়েছে। জুলাই ঘোষণাপত্র পাঠ হলেও এর বাস্তবায়ন কি হবে তা নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ফের আলোচনায় বসবে কমিশন। ঐকমত্যের ভিত্তিতে রচিত এবং প্রত্যাশিত স্বাক্ষরিত সনদের বাধ্যবাধকতা নিশ্চিত করা এবং বাস্তবায়নের পদ্ধতি কি হবে তা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে নির্ধারণ করা দরকার। এদিকে সংবাদ সম্মেলন শেষে আলাদা এক সাক্ষাৎকারে কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার জানান, পরবর্তী আলোচনা হবে কেবল ঐক্যমত্য সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন নিয়ে। 30টা রাজনৈতিক দলের সাথে আমরা 23 দিন বসেছি সবাই মিলে। তো এবং এর ভিত্তিতে অনেকগুলো বিষয় ঐক্যমত্যে পৌঁছা গিয়েছে। তো এই পরবর্তীতে এখন বাস্তবায়ন কিভাবে হবে, এই আলোচনা প্রক্রিয়ায় স্বল্প সময়ে উপযুক্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব বলে জানায় ঐক্যমত্য কমিশন। মাহফুজার রহমান মিলন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় জিজ্ঞাসাবাদের জন্য 5 জনকে আটক করেছে পুলিশ। এর আগে জড়িতদের সিসিটিভির ফুটেজে শনাক্ত করার কথা জানানো হয় পুলিশের পক্ষ থেকে। অজ্ঞাতদের আসামি করে মামলা হয়েছে এই ঘটনায়। এদিকে আরেক সাংবাদিক আনোয়ার হোসেন সৌরভকে পিটিয়ে আহত করার মামলায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত 8:30টার দিকে চান্দনা চৌরাস্তায় মসজিদ মার্কেটের সামনে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। দৈনিক প্রতিদিনের কাগজের ব্যুরো প্রধান ছিলেন তিনি। একটি ঘটনার ভিডিও ধারণের জেরে এই হত্যাকাণ্ড বলে জানা গেছে। চান্দনা চৌরাস্তায় এক নারী ও তার চক্রের সদস্যরা এক ব্যক্তিকে টার্গেট করেন। উৎপেতে থাকা চক্রের অন্য সদস্যরা তাকে ধাওয়া করে। পরে দেশীয় অস্ত্র দিয়ে তাকে আঘাত করা হয়। এ সময় সাংবাদিক তুহিন সেই ভিডিও চিত্র ধারণ করতে গেলে চক্রের সদস্যরা তাকে ধাওয়া করে কুপিয়ে হত্যা করে। ওদের সাথে একটা পারাগড় হয়েছে, পারাগড় হইলে টাকাটা আমার পকেট থেকে নিয়ে গেছে। আমি সুস্থ বিচার চাই। আমার ভাইয়ের 2টা সন্তান, একটা 2টা ছেলে, ছোট ছোট। ঘটনার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। এরই মধ্যে শনাক্ত করা হয়েছে জড়িতদের। সিসিটিভির ফুটেজে আমরা ঘাতকদেরকে আইডেন্টিফাই করতে পেরেছি। তদন্তের প্রয়োজনে আমি নামগুলো ডিসক্লোজ করতে পারছি না। আমরা আশা করি অচিরেই এদেরকে আমরা গ্রেফতার করতে পারবো। এদিকে বাংলাদেশের আলো পত্রিকার গাজীপুর প্রতিনিধি আনোয়ার হোসেন সৌরভের উপর হামলার ঘটনায় মামলা করেছেন তার মা আনোয়ারা বেগম। সাংবাদিক তুহিনকে হত্যা এবং সৌরভের উপর হামলার প্রতিবাদে গাজীপুর প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছেন গণমাধ্যম কর্মীরা। দ্রুততম সময়ে জড়িতদের শাস্তির দাবি জানিয়েছেন তারা। যারাই জড়িত, রাজনীতি দলে হোক, রাস্তার লোক হোক, আর চিন্তায় হোক, সন্ত্রাসী হোক, তাদেরকে দ্রুত গ্রেফতার করতে হবে। প্রতিবাদে কিশোরগঞ্জ, খাগড়াছড়ি সহ বিভিন্ন জেলায়ও মানববন্ধন করেছেন সাংবাদিকরা। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রাজনৈতিক দলগুলোর আস্থা অর্জন ও নির্বাচন সহ কিছু মৌলিক সংস্কারে ঐক্যমত্য অন্তর্বর্তী সরকারের অন্যতম সাফল্য বলছেন বিশ্লেষকরা। এছাড়াও বিদেশি ঋণ শোধ, রিজার্ভ বৃদ্ধি ও ব্যাংকে শৃঙ্খলা ফেরানো সহ অর্থনীতিতে কিছু সফলতা ম্লান করেছে আইন শৃঙ্খলার অবনতি। প্রশাসন ঢেলে সাজাতে না পারাও সরকারের একটি বড় ব্যর্থতা হিসেবে দেখছেন বিশ্লেষকরা। ছাত্র জনতার অভ্যুত্থানে 15 বছরের স্বৈরশাসনের অবসানের পর গত বছরের এই দিনে নোবেলজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। 3 দিন সরকারবিহীন রাষ্ট্রের সামনে তখন চ্যালেঞ্জ অনেক, বিশেষ করে জনগণের প্রতিপক্ষ বানানো পুলিশ দিয়ে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, রাজনৈতিক দলগুলোকে আস্থায় আনা ও লুটপাটের অর্থনীতিকে সঠিক পথে ফেরানো। এগুলোতে আশানুরূপ সাফল্য এলেও শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থার সংস্কারে কার্যকর কোনো পদক্ষেপ দেখছেন না বিশেষজ্ঞরা। শিক্ষা এবং স্বাস্থ্য এই দুইটা জায়গার মধ্যে ওনাদের নজরটা ছিল খুবই কম, মানে খুবই একদম নেগলিজেবল অবস্থায় ছিল।
এতে করে যেটা হয় কি যে শিক্ষা এবং স্বাস্থ্য পৃথিবীর মধ্যে কোনো কিছুই টেকসই হয় না যতক্ষণ পর্যন্ত শিক্ষা এবং স্বাস্থ্যকে গুরুত্ব না দেওয়া হয়। দায়িত্ব নেয়ার পরই ৫ শতাধিক দাবি দেওয়ার আন্দোলনের মুখে পড়ে অন্তর্বর্তী সরকার। ফলে সরকারের স্থিতিশীলতা আসতে সময় লাগে অন্তত ৬ মাস। পতিত আওয়ামী লীগ ও দেশ বিদেশে তাদের দোসরদের ষড়যন্ত্র মোকাবিলা করে নির্বাচনের রোডম্যাপ ঘোষণাকে সরকারের সবচেয়ে বড় সাফল্য বলছেন বিশেষজ্ঞরা। ফ্যাসিবাদের কবল থেকে দেশ মুক্ত হয়েছে, এটা হলো প্রথম আমাদের প্রাপ্তির জায়গাটা। দেশে আমরা কিছু বড় পরিবর্তনের প্রত্যাশা করেছিলাম, সেই পরিবর্তনের মধ্যে কিছু কিছু পরিবর্তন ইতিমধ্যে হয়েছে, কিছু পরিবর্তনের প্রক্রিয়ার মধ্যে আছে। অন্তর্বর্তী সরকার ১ বছরেও প্রশাসনকে ঢেলে সাজাতে পারেনি বলে স্বৈরশাসনের সুবিধাভোগীরা গুরুত্বপূর্ণ জায়গায় বসে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ বিশেষজ্ঞদের। সরকারের নিয়োগের ব্যাপারটা যে সম্পূর্ণভাবে তাদের মাধ্যমে হওয়া দরকার ছিল, যারা অ্যাক্টিভলি কর্তৃত্ববাদের বিরুদ্ধে লড়াই করেছে গত ১৫ বছর। কিন্তু দেখা গেছে যে সরকার এমন কাউকে পদায়ন করেছে এবং যারা পদে বসেছে তারাও আবার আগের সেটআপকে অনেক ক্ষেত্রে রেখে দিয়েছে 50-60%। তবে প্রধান উপদেষ্টার কার্যালয় বলছে প্রশাসনে অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুতই ব্যবস্থা নেওয়া হচ্ছে। তো আমরা প্রত্যেকটা জিনিসই সিরিয়াসলি নিচ্ছি, যে অভিযোগই উঠছে আমরা সিরিয়াসলি নিচ্ছি এবং আমরা দেখছি যে এটা কতটা মানে এই পুরো জিনিসগুলো অ্যাড্রেস কীভাবে করা যায়। জরুরি রাজনৈতিক, প্রশাসনিক ও অর্থনৈতিক সংস্কার এই সরকারের বাকি মেয়াদেই বাস্তবায়ন চান বিশেষজ্ঞরা, যার ধারাবাহিকতা নির্বাচিত সরকারের আমলেও দেখতে চান তারা। আমাদের উপর দায়িত্ব দেওয়া হয়েছিল সংস্কার। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জুলাই আন্দোলনে অংশগ্রহণকারীদের অবদান পরবর্তী সরকারকেও মনে রাখার আহ্বান জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। সকালে চট্টগ্রামের পাঁচলাইশে অবস্থিত জুলাই স্মৃতি উদ্যান পরিদর্শন শেষে তিনি আরও বলেন, জুলাই আন্দোলনের কারণেই দেশে দ্বিতীয়বারের মতো স্বাধীনতা এসেছে। জুলাই শহীদদের পাশাপাশি আহতদের অবদান সারা জীবন মনে রাখতে হবে বলে উল্লেখ করেন গণপূর্ত উপদেষ্টা। আগামীতে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এবং তাদের স্মরণীয় করে রাখতে এই উদ্যানে জুলাই স্মৃতিস্তম্ভ স্থাপন করার কথাও জানান তিনি। তাদের যে অবদান, তাদের এই অবদানের কারণে বাংলাদেশ স্বাধীন হয়েছে দ্বিতীয়বার। তো এইটা নিয়ে কোনো প্রশ্ন নাই এবং এটা আমরা তো বটেই, এরপরে যে সরকারগুলো আসবে তাদেরও মনে রাখতে হবে। কাপ্তাই হ্রদের পানি বাড়ায় ১ সপ্তাহ ধরে পার্বত্য এলাকার প্রায় ১১,০০০ মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছেন। বাঁধের ১৬টি গেট দিয়ে পানি ছাড়া হয়েছে। অন্যদিকে বৃষ্টি পাহাড়ি ঢলের কারণে ধীর গতিতে পানি নামছে। এ কারণে বাড়ছে ভোগান্তি। বর্তমানে হ্রদের পানি উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে ১০৮.৭০ ফুট উপরে বলে জানিয়েছে জলবিদ্যুৎ কর্তৃপক্ষ। বৃহস্পতিবার থেকে কাপ্তাই বাঁধের স্পিলওয়ে দিয়ে ৩.৫ ফুট করে ছাড়া হচ্ছে পানি। এর জেরে ধীরগতিতে পানি নামলেও এখনও হাজারো বাড়িঘর তলিয়ে আছে। ডুবে আছে অর্ধশত প্রাথমিক বিদ্যালয়, রাস্তাঘাট। জেলায় পানিবন্দী আছে প্রায় ১০,০০০ মানুষ। ৫টা দিন ধরে পানিবন্দী ভাই, আমরা চুলা ডুবি গেছে, আমরা ভাত পানি রাঁধতে পারতেছি না। আমাদের খাট পালং ঘর বাড়ি সবকিছু ডুবি গেছে এবং কি আমরা রান্না বান্দা করে কোনো খাইতে পারতাছি না, আমরা খুবই কষ্টতে আছি। দুর্গত এলাকায় খাদ্য সহায়তা দেওয়ার পাশাপাশি পানি নিয়ন্ত্রণে রাখতে বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে জানিয়েছে জেলা প্রশাসন। তো আমাদের লংগদু সদর উপজেলা, বাগাছড়ি উপজেলায় আপনার পানির উচ্চতা বেড়েছে। ওখানে আমাদের উপজেলা প্রশাসন এই বিষয়ে সব সময় এবং আপনার অ্যাক্টিভ রয়েছে। এদিকে কাপ্তাই লেকের পানি বাড়ায় ৪ দিন ধরে পানিবন্দী খাগড়াছড়ির মোহালছড়ির ৬ গ্রামের ২০০ পরিবার। স্থানীয়রা জানায়, সিলেটিপাড়া, চট্টগ্রামপাড়া, ব্রিজপাড়া, কাপ্তাইপাড়া থেকে পানি নামছে ধীর গতিতে। সড়কে পানি থাকায় মোহালছড়ি উপজেলার সঙ্গে বিচ্ছিন্ন রয়েছে মোবালছড়ি ইউনিয়নের যোগাযোগ। লেকের পানি ঢোকার কারণে আমাদের এদিকে চলাফেরা কষ্ট হচ্ছে, গাড়ি ঘোড়া চলতে পারতেছে না, মানুষজন আসতে পারতেছে না। রাস্তার কাজ যদি সংস্কার করা হয়, আমি মিনিমাম ৩ ফিট উচ্চতা বাড়ানোর জন্য যথাযথ কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি। এদিকে কাপ্তাই হ্রদের পানি প্রবাহে বেড়েছে কর্ণফুলীর নদীর স্রোত। এর জেরে রাঙামাটি বান্দরবান সড়কের চন্দ্রঘোনা ফেরি দিয়ে যানবাহন পারাপার বন্ধ রাখা হয়েছে। তাপস সরকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। জয়পুরহাটের রিমান্ডে নিয়ে আসামিকে নির্যাতনের অভিযোগে আক্কেলপুর থানার এক পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে।
অভিযুক্ত এসআই গোলাম রব্বানীকে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। এছাড়া জয়পুরহাট জেনারেল হাসপাতালে আসামিকে পরীক্ষা করে বিস্তারিত প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আরিফুল ই আদেশ দেন। গত মার্চে ইসলামী ব্যাংকের আক্কেলপুর এজেন্ট শাখায় গ্রাহকদের টাকা আত্মসাতের ঘটনায় থানা ও আদালতে আলাদা 8টি মামলা হয়। এতে আসামি করা হয় শাখার মালিক জাহিদুল ইসলাম, ব্যবস্থাপক রিজওয়ানা ফারজানা ও ক্যাশিয়ার মাসুদ রানাকে। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই গোলাম রব্বানী 3 দিনের পুলিশ হেফাজত শেষে 3 আসামিকে বৃহস্পতিবার আদালতে হাজির করেন। এ সময় আসামি মাসুদ রানাকে আরও 5 দিনের পুলিশ হেফাজতে নেয়ার আবেদন জানানো হয়। তখন মাসুদ রানা আদালতের কাছে তার উপর নির্যাতনের অভিযোগ তোলেন। গাজীপুরের টঙ্গীতে একটি ট্রাভেল ব্যাগে পাওয়া খণ্ডিত মরদেহের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহত মোহাম্মদ অলি নরসিংদী সদরের করিপুর গ্রামের সুরুজ মিয়ার ছেলে। টঙ্গী পূর্ব থানার ওসি ফরিদুল ইসলাম জানান, সকাল 9:30টার দিকে টঙ্গীর স্টেশন রোড এলাকায় একটি ব্যাগ থেকে মরদেহ উদ্ধার করা হয়। টঙ্গী ঘোড়াশাল আঞ্চলিক সড়কের পাশে একটি ট্রাভেল ব্যাগ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। ওই ব্যাগ থেকে দুর্গন্ধ ছড়ানোয় পুলিশে খবর দেওয়া হয়। এ সময় ওই ব্যাগ খুলে কালো পলিথিনে মোড়ানো খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়। ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে যুবকের পরিচয় শনাক্ত করেন তারা। এছাড়াও ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের খুঁজে বের করার চেষ্টা চলছে বলেও জানায় পুলিশ। রাজধানীর বাজারে হঠাৎ বেড়েছে পেঁয়াজ, আদা ও ডিমের দাম। সপ্তাহের ব্যবধানে কেজিতে 15 থেকে 20 টাকা বেড়ে পেঁয়াজ বিক্রি হচ্ছে 80 থেকে 85 টাকায়। এছাড়া ডিম, আদা সহ বেশ কিছু নিত্যপণ্যের দামও বেশ চড়া। তবে স্থিতিশীল আছে ব্রয়লার মুরগির দাম, বিক্রি হচ্ছে 170 থেকে 180 টাকা কেজি দরে। এক সপ্তাহ আগেও পেঁয়াজ পাওয়া যেত 55 থেকে 60 টাকা দরে, আদা রসুন মিলত 150 টাকার মধ্যে। খুচরা বাজারে 15 থেকে 20 টাকা বেড়ে পেঁয়াজের কেজি এখন 80 থেকে 85 টাকা, আর আদার দাম বেড়েছে কেজিতে 50 টাকার মতো। বিক্রি হচ্ছে প্রতি কেজি 220 থেকে 260 টাকায়। রসুন বিক্রি হচ্ছে 220 টাকা কেজি দরে। পেঁয়াজ তো ছিল ধরেন কিছুদিন আগে 60 টাকা, আজকে কিনতেছে 80 টাকা। এটার ব্যাখ্যা কে দিবে? আগে আমরা 60 টাকা কেজি কিনতাম, 55, 56 পাবনা দেশিটা, আর এখন কিনে আনতে 75, 75 টাকা কিনা 75 পাইকারি দাম। গত সপ্তাহ থেকেই চড়া সবজির বাজারও। বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে 80 টাকার আশপাশে। করলা, কাঁকরোল, বরবটি, ঢেঁড়স বিক্রি হচ্ছে 80 থেকে 120 টাকা কেজিতে। বেগুন বিক্রি হচ্ছে 100 থেকে 120 টাকায়। আমরা গরিবের লাগি ভাই, আমরা এটাই বেশি। 200 টাকা কেজি কাঁচামরিচ, বেগুনের দাম বেশি 150 টাকা কেজি, আর টমেটো 160 টাকা কেজি। বাড়তি দামে বিক্রি হচ্ছে টমেটো, কাঁচামরিচও। টমেটোর কেজি 140 থেকে 150 টাকা। কাঁচামরিচ বিক্রি হচ্ছে 200 থেকে 260 টাকায়। গত সপ্তাহ থেকে এই সপ্তাহ প্রত্যেকটা চাল 10-15 টাকা 20 টাকা করে বেশি। টমেটোর কেজি গত সপ্তাহ ছিল 140, আজকে 160। এদিকে মুরগির ডিমেরও দাম বেড়েছে ডজনে 5 থেকে 10 টাকা। প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে 135 থেকে 140 টাকায়। তবে স্থিতিশীল আছে ব্রয়লার মুরগির দাম, বিক্রি হচ্ছে 170 থেকে 180 টাকা কেজি দরে। আর সোনালী মুরগি বিক্রি হচ্ছে 320 থেকে 330 টাকায়। আগে ছিল 120 টাকা, এখন হলো 140 টাকা করে। হাঁসের ডিম হলো আগে 210 টাকা ছিল, 200 টাকা, এখন 220 টাকা হয়ে গেছে। সোনালীটা আজকে 330 করে। শুক্রবারের বাজার তো একটু চড়া সাধারণত, অন্য সময় 310 করে নিই। গেছে সপ্তাহ থেকে সোনালী আপনার 20-30 টাকা বাড়ছে, ব্রয়লার আপনার 10-15 টাকা বাড়ছে। বাজার সংশ্লিষ্টরা বলছেন, টানা বৃষ্টিতে খাদ্যশস্যের যোগান ব্যাহত হতে পারে। তবে কৃত্রিম সংকট ঠেকাতে পদক্ষেপ নেওয়ার তাগিদ ক্রেতা বিক্রেতাদের। তারেক হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সম্প্রসারণের ধারায় রয়েছে দেশের অর্থনীতি। পারচেজিং ম্যানেজার্স ইন্ডেক্স জুলাই মাসে বেড়ে দাঁড়িয়েছে 61.5 পয়েন্টে, যা আগের মাসের চেয়ে 8.4 পয়েন্ট বেশি। মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স এবং বেসরকারি গবেষণা সংস্থা পলিসি এক্সচেঞ্জের প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। প্রতিবেদনে বলা হয়েছে, জুলাই মাসে পিএমআইয়ের ঊর্ধ্বগতি মূলত শিল্প ও সেবা খাতের দ্রুত সম্প্রসারণ, কৃষি খাতে ধীরগতির সম্প্রসারণ এবং নির্মাণ খাতের পুনরায় সম্প্রসারণ পর্যায়ে ফিরে আসার কারণে হয়েছে। শিল্প উৎপাদন খাত নিয়ে প্রতিবেদনে বলা হয়, খাতটিতে টানা 11 মাস ধরে সম্প্রসারণ চলছে। জুলাইয়ে সেই গতি আরও বেড়েছে। উৎপাদন, কাঁচামাল সংগ্রহ, মজুদ, আমদানির কাঁচামালের মূল্য এবং সরবরাহ সব ক্ষেত্রেই এ খাতে উন্নতি হয়েছে। তবে রপ্তানি আদেশ ও কর্মসংস্থান সূচক সংকোচন পর্যায়ে ছিল। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।